ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর ইউ মাই লিটল চ্যাম্প। আমি তমাল নস্কর। ঠিক আছে, আমরা আগের ভিডিওতে কি করেছিলাম? আমরা আগের ভিডিওতে আমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন যে টপিকটা আছে তার কিছুটা পার্ট আমরা দেখেছিলাম এবং বলেছিলাম যে পরের ভিডিও আমরা পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করব। তো আমরা সেই প্রথম চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের আমরা পরের পার্টে আসছি। তো সেখানে আমাদের কী ছিল, আমরা দেখেছিলাম লাস্ট পর্যন্ত দেখেছিলাম টোকেন পর্যন্ত। তো টোকেন্সের মধ্যে আমরা বিভিন্ন রকম টোকেন্স দেখেছিলাম, কিওয়ার্ড দেখেছিলাম, আইডেন্টিফায়ার দেখেছিলাম, লিটারাল দেখেছিলাম, অপারেটর দেখেছিলাম এবং পাংচুয়েটর দেখেছিলাম। এখন আমরা এইগুলোকে আর একটু ব্রিফ আলোচনা করব। তো আমরা এই ভিডিওতে সেইগুলোকে নিয়ে একটু ব্রিফ আলোচনা করব। তো প্রথম আমরা আসছি কিওয়ার্ড। তো কিওয়ার্ড বলতে কী বোঝায়? তো কিওয়ার্ড বলতে আমাদের বোঝাচ্ছে কিছু স্পেশাল ওয়ার্ড যেগুলোর আগে থেকেই মিনিং লেখা আছে, মানে যার আগে থেকেই অর্থ আছে, সেটাকে বলা হচ্ছে কিওয়ার্ড। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু সংরক্ষিত শব্দ ব্যবহার করা হয় যেগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটির মধ্যে নিজস্ব কিছু অর্থ বহন করে, তাদেরকে কিওয়ার্ড বলা হয়। মানে এই সমস্ত ওয়ার্ডগুলি আগে থেকেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাছে দেওয়া আছে এবং সেই ল্যাঙ্গুয়েজের কাছে এর একটি স্পেশাল মিনিং আছে, মানে তারা একটি নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। যেমন প্রিন্ট করার জন্য ব্যবহার করা হয়, ইন্ট কাউকে ইন্টিজারে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এইভাবে যে স্পেশাল অর্থবহ ওয়ার্ডগুলো আছে বা শব্দগুলি আছে তাদেরকে আমরা কিওয়ার্ড বলছি। আমাদের পাইথনে মোট 33টি কিওয়ার্ড ব্যবহার করা হয়, সেগুলো আমাদের নিচে দেওয়া হলো। ফার্স্ট হচ্ছে ফলস, দেন ট্রু, দেন নান, দেন অ্যান্ড, দেন অ্যাস, দেন অ্যাসার্ট, দেন ব্রেক, দেন ক্লাস, কন্টিনিউ, ডেফ, ফর, ফ্রম, গ্লোবাল, ইফ, import, except, finally, del, elif, else, or, pass, return, rise, try, is, in, non-local, lambda, not, with, yield, while। তো এই সমস্ত কিওয়ার্ডগুলো আমরা পাইথনে ব্যবহার করছি। এগুলো সব আগে থেকে মিনিং লেখা আছে, কোন পারপাসে এটা ইউজ করা হবে। ঠিক আছে, তো আমরা এর পরের পার্টে আসছি। এর পরের পার্টে হচ্ছে আইডেন্টিফায়ার। তো এই আইডেন্টিফায়ার বলতে কি বোঝায়? কাউকে আইডেন্টিফাই করা হচ্ছে যখন, তখন তাকে বলা হচ্ছে আইডেন্টিফায়ার। তো এখানে দেখুন কি বলছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে যে নামের সাহায্যে ভ্যারিয়েবল, ফাংশন, ক্লাস, মডিউল অথবা অন্যান্য অবজেক্টকে শনাক্ত করতে অথবা উল্লেখ করতে ব্যবহার করা হয় তাকে আমাদের বলা হচ্ছে আইডেন্টিফায়ার। মানে যখন কাউকে কোনো নাম দিয়ে আইডেন্টিফাই করা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে আইডেন্টিফায়ার। আমাদের এখানে বিভিন্নভাবে আইডেন্টিফায়ার ইউজ করা হয়। সেই আইডেন্টিফায়ার আমরা কাউকে নাম বোঝানোর জন্য ব্যবহার করি। যেমন আমি ধরুন বললাম রাজু, তো রাজু কাউকে বোঝানোর জন্য ব্যবহার করা হলো। রোল নাম্বার 1 কাউকে বোঝানোর জন্য ব্যবহার করা হলো। সেইভাবে এইখানেও কী হচ্ছে, আমাদের কোনো ডেটার মান কার মধ্যে স্টোর আছে সেটি বোঝানোর জন্য আমরা আইডেন্টিফায়ার ব্যবহার করছি। এবার দেখুন আইডেন্টিফায়ারের বৈশিষ্ট্য। আইডেন্টিফায়ার কী হবে? সর্বদা ইউনিক হবে, মানে দুটি আইডেন্টিফায়ার কখনোই এক হবে না, দুটি ভিন্ন হবে। তাহলে প্রত্যেকটা আইডেন্টিফায়ার নির্দিষ্ট মানকে প্রকাশ করবে বা নির্দিষ্ট হবে। সেটি কী হবে? একটির জন্য একটি আইডেন্টিফায়ার, অপর ভ্যালুর জন্য অপর আইডেন্টিফায়ার ইউজ করা হবে। কখনোই একই আইডেন্টিফায়ার দিয়ে মাল্টিপল ডেটাকে আইডেন্টিফাই করা যাবে না। তাহলে আমাদের এই আইডেন্টিফায়ার হচ্ছে সর্বদা ইউনিক হচ্ছে। ঠিক আছে, এরপরে কী হচ্ছে দেখুন, এটা কেস সেন্সিটিভ, মানে ক্যাপিটাল এ এবং স্মল এখানে কিন্তু ভিন্ন। তাহলে ক্যাপিটাল এ যে মান আছে আর স্মল এ যে মান আছে সেটা কিন্তু ভিন্ন হবে এখানে। তাহলে এটা সর্বদাই কেস সেন্সিটিভ। আমি এ ইকুয়ালস টু লিখলাম, স্মল এ ইকুয়ালস টু 5 এবং ক্যাপিটাল এ ইকুয়াল টু 6 লিখলাম, তাহলে এই দুটি আইডেন্টিফায়ার দুটো আলাদা ভ্যালুকে আইডেন্টিফাই করছে। ঠিক আছে, তো এটি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আশা করি। তারপর আমাদের কী বলছে দেখুন, এই আইডেন্টিফায়ার লেখার জন্য নামকরণ কিভাবে করব, তার নামটা তৈরি করার জন্য আমরা আইদার অক্ষর ইউজ করতে পারি, মানে অক্ষর ইউজ তো করবোই, অক্ষর ইউজের সঙ্গে আমরা সংখ্যা ইউজ করতে পারি এবং আন্ডারস্কোর ইউজ করতে পারি। আমরা ক্যাপিটাল এ টু জেড অর স্মল এ টু জেড এটা ইউজ করতে পারি, এটা হচ্ছে অক্ষর। তার সঙ্গে 0 to 9 নাম্বার ইউজ করতে পারি এবং আন্ডারস্কোর ইউজ করতে পারি। কিন্তু মনে রাখতে হবে আইডেন্টিফায়ারের নাম সর্বদাই অক্ষর অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু হবে, কিন্তু কখনোই সংখ্যা দিয়ে শুরু হবে না। তাহলে এই আইডেন্টিফায়ার যে আমরা লিখবো তার যখন নামকরণ করব, সেই নামকরণের ক্ষেত্রে কখনোই আমরা নাম্বার দিয়ে তার নামকরণ করতে পারবো না, মানে নাম্বার দিয়ে শুরু করতে পারবো না। আমরা নাম্বারটাকে পরে লিখতে পারি। ঠিক আছে, যেমন A1 ইজ আ ভ্যালিড নেম বাট 1A ইজ নট আ ভ্যালিড নেম। মানে A1 লিখতে পারি, A1টা ভ্যালিড হচ্ছে, বাট 1A ভ্যালিড নয় কিন্তু, কারণ 1টার নাম্বারটা আগে চলে আসছে। আমি লিখতে পারি আন্ডারস্কোর 1A, দিস ওয়ান ইজ অলসো ভ্যালিড বিকজ এখানে আন্ডারস্কোর ইউজ করা হচ্ছে।
কিন্তু ওয়ান আন্ডারস্কোরে ইজ নট ভ্যালিড, এটাও ভ্যালিড নয়, ঠিক আছে। তাহলে হয় আমরা ক্যারেক্টার দিয়ে শুরু করবো অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করবো, কিন্তু কখনোই সংখ্যা দিয়ে শুরু করবো না, কিন্তু তিনটে সংমিশ্রণে নাম লিখতে পারি। আইডেন্টিফায়ারগুলোতে বিশেষ কোনো চিহ্ন ব্যবহার করা হয় না, শুধু আন্ডারস্কোরটাই বিশেষ চিহ্ন এখানে ব্যবহার করা হচ্ছে। এই আন্ডারস্কোর ব্যতীত অন্য কোনো চিহ্ন ব্যবহার করব না, মানে আন্ডারস্কোর ছাড়া আর কোনো চিহ্ন আমরা ব্যবহার করতে পারবো না বা করব না, করলে সমস্যা হবে। তারপরে কি হচ্ছে, আইডেন্টিফায়ারের কিওয়ার্ড ব্যবহার করা যায় না। তো যার একটা মিনিং আছে, যে একটা স্পেশাল কাজের জন্য ইউজ করা হচ্ছে, তাকে আমি অন্য কাজে ব্যবহার করতে পারি কি? পারি না। তাই জন্য কি হচ্ছে, এই আইডেন্টিফায়ারের ক্ষেত্রে কোনো কিওয়ার্ডকে ব্যবহার করা যায় না। যেমন ওখানে ইন্ট লেখা আছে, ইস লেখা আছে, নট লেখা আছে, এইগুলো দিয়ে কিন্তু কখনোই আইডেন্টিফায়ার ইউজ করা যাবে না। মানে আইডেন্টিফায়ারের মধ্যে কিন্তু এগুলো কখনোই ইউজ করা যাবে না, কারণ ওগুলো একটা স্পেশাল মিনিং আছে আগে থেকেই, তো সেগুলো এখানে ইউজ করা যাবে না। তারপরে পার্টে কি আসছে দেখুন, লিটারেল বা ভ্যালু। তো লিটারেল কি হচ্ছে, যার ফিক্সড ভ্যালু, যেটা নির্দিষ্ট থাকে সবসময়, তাকে বলা হচ্ছে লিটারেল বা ভ্যালু। তো যে ডেটা আইটেমগুলির মান সর্বদা নির্দিষ্ট থাকে তাকে লিটারেল বা ভ্যালু বলা হয়। এবার দেখুন, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন প্রকার লিটারেল ব্যবহার করা হয়। কি কি ব্যবহার করা হয়? নিউমেরিক লিটারেল আছে, স্ট্রিং লিটারেল আছে, বুলিয়ান লিটারেল আছে, তারপর হচ্ছে আমাদের স্পেশাল লিটারেল নান আছে, ঠিক আছে। তো আমাদের এখানে কি দেখলাম, যে স্ট্রিং লিটারেল, নিউমেরিক লিটারেল, বুলিয়ান লিটারেল এবং স্পেশাল লিটারেল। তো ফার্স্টে আমরা স্ট্রিং লিটারেল নিয়ে আলোচনা করব। স্ট্রিং বলতে কি বোঝায়, যেখানে আমরা ক্যারেক্টার বা ডেটাকে উইদিন সিঙ্গেল কোড এবং ডবল কোড দ্বারা উপস্থাপিত করব। তো দেখুন কি বলছে, কোনো টেক্সটকে সিঙ্গেল বা ডবল কোডের সাহায্যে লেখা হলে তাকে স্ট্রিং লিটারেল বলা হয়। এখানে একটা জায়গায় বানান ভুল লেখা আছে, কয়কার টয়কার না, কয়কার টয়কা র হবে না, কয়কার ডয়কার র হবে কোডের, ঠিক আছে। তো কোনো টেক্সটকে সিঙ্গেল বা ডবল কোডের সাহায্যে লেখা হলে তখন তাকে তখন তাকে স্ট্রিং লিটারেল বলা হচ্ছে। তো কোনো টেক্সটকে যখন আমরা সিঙ্গেল কোড বা ডবল কোডের সাহায্যে লিখবো তখন তাকে স্ট্রিং লিটারেল বলা হয়। যেমন উইদিন সিঙ্গেল কোড এ, অথবা উইদিন ডবল কোড এ, অথবা উইদিন সিঙ্গেল কোড রাজু, উইদিন ডবল কোড রাজু বা রিয়া। এগুলো হচ্ছে সবই দেখুন সিঙ্গেল কোড এবং ডবল কোডের সহযোগে লেখা হচ্ছে, ওর জন্য এগুলো বলা হচ্ছে স্ট্রিং লিটারেল। আবার দেখুন উইদিন ডবল কোড 1 2 3 লেখা আছে, সো 1 2 3 ইজ নট আ নিউমেরিক্যাল লিটারেল। এটা কিন্তু যখনই সিঙ্গেল কোড বা ডবল কোড ব্যবহার করে লেখা হলো তখন এটাকেও কিন্তু আমাদের বলা হচ্ছে স্ট্রিং লিটারেল। তাহলে 1 2 3ও আমাদের স্ট্রিং লিটারেল হবে, যেহেতু একে আমরা উপস্থাপন করার জন্য ডবল কোড ব্যবহার করেছি। তাহলে বোঝা গেল, যখনই আমরা কোনো সিঙ্গেল কোড বা ডবল কোড দিয়ে টেক্সটকে লিখবো বা ডেটাকে লিখবো, সেটা অ্যাজ আ স্ট্রিং হিসাবে কাজ করবে। আর বাই ডিফল্ট পাইথন সবসময় স্ট্রিং ভ্যালুই রিসিভ করে, মানে আমি যদি কোনো ভ্যালু রিসিভ করি পাইথনের মধ্যে, সেটা বাই ডিফল্ট স্ট্রিং ভ্যালু রিসিভ করে, ঠিক আছে। আমরা প্রোগ্রামিং করার সময় দেখবো। এরপর দেখুন কি বলছে, কিছু নন গ্রাফিক্যাল ক্যারেক্টারকে স্ট্রিং হিসাবে ব্যবহার করা হয়। এগুলোকে এসকেপ সিকোয়েন্স বলা হয়। যেমন হচ্ছে ডবল স্ল্যাশ, এটা হচ্ছে আপনার ব্যাক স্ল্যাশ হিসেবে কাজ করছে। দেন স্ল্যাশ কোটেশন, সিঙ্গেল কোটেশন, তো সিঙ্গেল কোটেশন বলা হয়। স্ল্যাশ ডবল কোটেশন, তো ডবল কোটেশন এটাকে বলা হচ্ছে। স্ল্যাশ এন ফর নিউ লাইন, স্ল্যাশ আর ফর ক্যারিয়েজ রিটার্ন, স্ল্যাশ টি ফর হরাইজন্টাল ট্যাব অ্যান্ড স্ল্যাশ ভি ফর ভার্টিক্যাল ট্যাব। তো এখানে হরাইজন্টাল ট্যাব হচ্ছে আমাদের অনুভূমিকভাবে ট্যাব দেবে এবং ভার্টিক্যাল ট্যাব হচ্ছে উলম্বভাবে ট্যাব দেবে, ঠিক আছে। তো আমাদের স্ল্যাশ টি হচ্ছে হরাইজন্টাল বা অনুভূমিক ট্যাবের জন্য এবং স্ল্যাশ ভি হচ্ছে ভার্টিক্যাল বা উলম্ব ট্যাবের জন্য। এরপর আমরা আসছি পরের পার্টি, নিউমেরিক্যাল লিটারেল। তো যে লিটারেলের সাহায্যে সংখ্যাকে প্রকাশ করা হয় তাকে নিউমেরিক্যাল লিটারেল বলা হয়। তো নাম্বার বা নিউমেরিক ভ্যালু প্রকাশ করার জন্য এই লিটারেল ব্যবহার করা হয়। এখানে 3 প্রকার মোট নিউমেরিক্যাল লিটারেল আছে। একটা হচ্ছে ইন্ট, পরেরটা হচ্ছে ফ্লোট এবং তারপরটা হচ্ছে জটিল সংখ্যা। তো প্রথম হচ্ছে ইন্টিজার বা ইন্ট। তো এই ইন্ট হচ্ছে পূর্ণ সংখ্যা বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তো ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা যখন প্রকাশ করা হচ্ছে তখন তাকে ইন্ট বলা হয়। তো ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা বোঝানোর জন্য আমরা ইন্ট ব্যবহার করব। যেমন 10 ইজ আ পজিটিভ ইন্টিজার। কেন না 10-এর আগে কোনো চিহ্ন নেই। আমরা জানি যে কোনো চিহ্ন ব্যবহার না করলে অথবা প্লাস চিহ্ন ব্যবহার করলে সেটিকে পজিটিভ ইন্টিজার বলা হয়, এবং যদি শুধু মাইনাস চিহ্ন ব্যবহার করা হয় তবে তাকে নেগেটিভ বলা হয়। তো এখানে -5 ইজ আ নেগেটিভ ইন্টিজার। তাহলে যার আগে মাইনাস ব্যবহার করা হচ্ছে তাকে নেগেটিভ ইন্টিজার বলা হচ্ছে, এবং যার আগে কিছুই ব্যবহার করা হচ্ছে না তাকে পজিটিভ বলা হচ্ছে। এবং এটি পূর্ণ সংখ্যা, এর মধ্যে কোনো ভগ্নাংশ থাকবে না। ভগ্নাংশের জন্য আছে ফ্লোরস, ঠিক আছে। তো এই ফ্লোরস হচ্ছে ভগ্নাংশ, সেটি ধনাত্মক হতে পারে বা ঋণাত্মক হতে পারে। তো ধনাত্মক বা ঋণাত্মক ভগ্নাংশ প্রকাশ করার জন্য আমরা ফ্লোরস ইউজ করি। যেমন 10.5 এটা কিন্তু ফ্লোরস নাম্বার, 90.7 এটিও ফ্লোরস নাম্বার, -15.2 এটিও ফ্লোরস নাম্বার। এবার ফ্লোরস কিছু ভগ্নাংশ, মানে ধরুন আমি বললাম 1/2, 1/2 মানে কত হয়? 0.5 হয়। আমি বললাম 3/2, 3/2 করলে কত হবে? 3/2 মানে 2 1s are 2,
দেন ওখানে 1 থাকবে, দেন 1.1 1.5 আসছে। তো এইভাবে কিছু ভগ্নাংশ উপস্থাপন করা হয়, এর জন্য এই দশমিক সংখ্যাগুলো হচ্ছে ভগ্নাংশ, ঠিক আছে। তো ধনাত্মক বা ঋণাত্মক ভগ্নাংশ প্রকাশ করার জন্য আমরা ফ্লোটস ইউজ করছি। আর জটিল সংখ্যা মনে হয় আমরা মনে আছে, তো সেখানে কি ছিল, রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট। তো জটিল সংখ্যা হচ্ছে একটি কমপ্লেক্স নাম্বার বোঝাতে ব্যবহার করা হয়, যেখানে হচ্ছে রিয়েল নাম্বার এবং ইমাজিনারি নাম্বার দুটো মিশ্রণ করে একটি নাম্বার তৈরি করা হয়, তখন তাকে জটিল সংখ্যা বলা হয়, যেমন 3 + 2j অথবা -2 - 3j, ঠিক আছে। এরপর আমাদের আসছে বুলিয়ান লিটারেল। তো বুলিয়ান লিটারেল বলতে কি বোঝায়, যার মধ্যে আমরা বুলিয়ান ভ্যালু স্টোর করি। এবার বুলিয়ান লিটারেলের মান দুটি হতে পারে, হয় ট্রু বা ফলস। তো দেখুন কি বলছে, পাইথন ল্যাঙ্গুয়েজে দুই প্রকার বুলিয়ান মান ব্যবহার করা হয়, একটি হচ্ছে ট্রু আর একটি হচ্ছে ফলস। এবার এই বুলিয়ান লিটারেলের মধ্যে যে কোনো একটি মান থাকে, মানে একটা লিটারেলের মধ্যে একটাই মান রাখতে পারবে, সেটি হয় ট্রু হবে অথবা ফলস হবে। তাহলে আমরা হয় ট্রু রাখতে পারবো অথবা ফলস রাখতে পারবো। এটি কখন হয়, যখন কোনো রকম কোনো কম্প্যারিজন করা হচ্ছে, সেই কম্প্যারিজন করার ক্ষেত্রে বা তুলনা করার ক্ষেত্রে মানটা হয় ট্রু হবে বা ফলস হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এই ট্রু বা ফলস ভ্যালুটা পেতে পারি। তারপরে কিছু স্পেশাল লিটারেলস। স্পেশাল লিটারেলস কি হয়, যেখানে আমরা স্পেশাল লিটারেলস নান বলছে। এটা কি, এটা হচ্ছে কোনো ভ্যালু যখন অ্যাবসেন্ট থাকে, কোনো মান যখন অ্যাবসেন্ট হয়, তখন তাকে বলা হচ্ছে নান ভ্যালু। মানে আমার সেই ভ্যালুটার, সেই ভ্যারিয়েবলটার বা সেই লিটারেলে কোনো মান নেই, তখন তাকে নান দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সেক্ষেত্রে এটা একটা স্পেশাল লিটারেল নান দিয়ে উপস্থাপন করা হয়। এবার এটা কি হচ্ছে, দেখুন কি বলছে, নান একটি স্পেশাল লিটারেল কোনো মানের অনুপস্থিতি বোঝাতে ব্যবহার করা হয়, মানে কোনো মানের অ্যাবসেন্সে এটা ব্যবহার করা হচ্ছে। কীভাবে লেখা হয় দেখুন, A = নান। তো নানের এনটা বড় হবে, প্রথম এনটা বড় হবে, ঠিক আছে। তারপরে দেখুন অপারেটর। অপারেটর বলতে কি বোঝায়, যার সাহায্যে বিভিন্ন রকম অপারেশন করা হচ্ছে। তো যে সমস্ত চিহ্নের সাহায্যে কোনো অপারেশন করা হচ্ছে তাকে অপারেটর বলা হয়। তো দেখুন কি বলছে, অপারেটরের সাহায্যে বিভিন্ন প্রকার অপারেশনকে কার্যকর করা হয়। অপারেটরের সাহায্যে বিভিন্ন প্রকার অপারেশনকে কার্যকর করা হয়। তো আমাদের এখানে বিভিন্ন প্রকার অপারেটর আছে, যেমন হচ্ছে ফার্স্ট আমাদের যেটি আছে সেটি হচ্ছে অ্যারিথমেটিক্যাল অপারেটর, ঠিক আছে। এখানে আমাদের ফার্স্ট হচ্ছে অ্যারিথমেটিক্যাল অপারেটর, তারপর আসছে আমাদের হচ্ছে রিলেশনাল অপারেটর, তারপর হচ্ছে লজিক্যাল অপারেটর, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপর হচ্ছে অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপর হচ্ছে আইডেন্টিটি অপারেটর এবং দ্য লাস্ট ওয়ান মেম্বারশিপ অপারেটর। তো এখানে অ্যারিথমেটিক্যাল অপারেটর বলতে কি বোঝায়, যার সাহায্যে যোগ বিয়োগ গুণভাগ এই সমস্ত অ্যারিথমেটিক্যাল কাজগুলো করা হচ্ছে, তাকে বলা হচ্ছে অ্যারিথমেটিক্যাল অপারেটর। রিলেশনাল অপারেটর বলতে কি বোঝায়, যার সাহায্যে রিলেশনকে করা হচ্ছে, মানে কোনো রিলেশন পারফর্ম করা হচ্ছে, লাইক গ্রেটার দ্যান, লেস দ্যান ইকুয়ালস টু, গ্রেটার দ্যান ইকুয়ালস টু, তখন তাকে বলা হচ্ছে রিলেশনাল অপারেটর। আর লজিক্যাল অপারেটর কি হচ্ছে, যখন কোনো লজিক পারফর্ম করা হচ্ছে, মানে দুটি বা তিনটি কন্ডিশন সত্য হলে বা মিথ্যা হলে তাদের মিশ্রণের উপর ডিপেন্ড করে আমাদের কোনো সত্য বা মিথ্যা আসছে। ধরুন আমাদের বলা হলো যে দুটি কন্ডিশন সত্য হলে কন্ডিশনটা সত্য হবে, ঠিক আছে। এই যখন কোনো কম্বিনেশনে আমাদের কোনো অ্যান্সার আসছে, তখন তাকে বলা হচ্ছে লজিক্যাল অপারেটর। এখানে হচ্ছে অ্যান্ড, অর এবং নট ব্যবহার করা হয়, সরি। এরপর আমাদের আসছে অ্যাসাইনমেন্ট অপারেটর। সেখানে কি হচ্ছে, আমরা ইকুয়াল টু ব্যবহার করি, কোনো ভ্যালু অ্যাসাইন করার জন্য ব্যবহার করা হয়, তখন তাকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এবার অগমেন্টেড অ্যাসাইনমেন্ট বলতে কি বোঝায়, এখানে হচ্ছে ভ্যালুটাকে প্লাস মাইনাস মানে অ্যারিথমেটিক্যাল অপারেশন করার পরে অ্যাসাইন করা হচ্ছে, লাইক A + = 5। এখানে কি হবে, A এর মান যা ছিল তার সঙ্গে 5 যোগ হয়ে ফের A এর মধ্যে স্টোর হবে। মানে সাপোজ A এর মান 5 ছিল আগে থেকে, এবার আমরা লিখলাম A + = 5, তখন কি হবে, A এর মান 5 ছিল এবং 5 এর সঙ্গে 5 যোগ করলে কত হবে, 10 হবে। সেই 10টি A এর মধ্যে স্টোর হবে। তাহলে A + = 5 করলে কি হবে, A এর প্রিভিয়াস মান ছিল 5, 5 এর সঙ্গে এখনকার মান যোগ হচ্ছে, মানে এটা অ্যাকচুয়ালি লেখা হয় A + = 5, মানে লেখা হচ্ছে A = A + 5। এটি এইভাবে লেখা হয়, এটা হচ্ছে আমাদের শর্ট ফর্মে লেখা হয়, তাই জন্য এটা বলা হচ্ছে অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর। তারপর আইডেন্টিটি অপারেটর আছে, যার সাথে আইডেন্টিফাই করা হয় কোনো ভ্যালুকে, ইজ নট, ঠিক আছে। আর মেম্বারশিপ অপারেটর আছে, মানে যার সাহায্যে কোনো ভ্যালুটা কোনো একটা ডেটা সেটের মধ্যে আছে না নেই বা কোনো লিস্টের মধ্যে আছে না নেই, সেইটি প্রকাশ করার জন্য এই মেম্বারশিপ অপারেটর ইউজ করা হয়। এরপর আমাদের আসছে পাংচুয়েটর। পাংচুয়েটর কি, বিভিন্ন রকম পাংচুয়েশন মার্ক ইউজ করা হয়। তো আমরাও ইংলিশের ক্ষেত্রে দেখি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে বা বাংলার ক্ষেত্রেও দেখি ব্যাকরণগত ভুল
বা ব্যাকরণগত ঠিক করার জন্য আমরা পাংচুয়েটার মার্কস ইউজ করি, মানে ফুল স্টপ, কমা, এগুলো আমরা ইউজ করি। তো এখানেও যখন পাইথন একটা ল্যাঙ্গুয়েজ, সেখানেও কি হচ্ছে ব্যাকরণগতভাবে সঠিক করার জন্য আমরা পাংচুয়েশন মার্কস ইউজ করব বা পাংচুয়েটার ইউজ করব, ঠিক আছে। তো দেখুন এখানে কি বলছে, পাইথনে পাংচুয়েটার বা পাংচুয়েশন মার্কস হলো বিশেষ চিহ্ন যা কোডকে সুসংগঠিত এবং ব্যাকরণগতভাবে সঠিক করবে। তো এখানে পাইথনের প্রধান পাংচুয়েটার দিয়েছে দেখুন কিছু, প্যারেন্থেসিস মানে যেটা হচ্ছে আপনার ফার্স্ট ব্র্যাকেট বলা হয় বাংলাতে, প্রথম বন্ধনী, সেটা হচ্ছে ফাংশন কল বা প্যারামিটারকে সংজ্ঞায়িত করার জন্য ব্যবহার করা হবে। তারপরে দেখুন বলছে স্কোয়ার ব্র্যাকেট, এর সাহায্যে কিছু লিস্ট তৈরি করা হয়। তো লিস্ট আমাদের চ্যাপ্টারে আছে, আমরা যখন পড়বো সেটিকে আরও ডিটেলসে দেখবো, মানে একই জায়গায় অনেকগুলো ডেটাকে উপস্থাপন করার জন্য আমরা এই থার্ড ব্র্যাকেটটা ইউজ করি বা স্কোয়ার ব্র্যাকেটটা ইউজ করি। ইন্ডেক্স করার জন্য ইউজ করা, মানে কোনো ভ্যালুটাকে কোনো ডেটা থেকে নিয়ে আসার জন্য ইন্ডেক্সিং করা হচ্ছে বা স্লাইসিং করা হচ্ছে, সেক্ষেত্রেও স্কোয়ার ব্র্যাকেট ইউজ করা হয়। তারপর হচ্ছে কার্লি ব্র্যাকেট বা আমাদের সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে ডিকশনারি বা সেট তৈরি করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। আমাদের পাইথনের মধ্যে ডেটা এই ডিকশনারি তৈরি করা যায় এবং সেট অপারেশন তৈরি করা যায়। তো ডিকশনারি এবং সেট তৈরি করার জন্য আমরা এই কার্লি ব্র্যাকেট ইউজ করি। তারপর হচ্ছে কমা, এটা হচ্ছে আইটেম বা আর্গুমেন্টকে আলাদা করার জন্য ব্যবহার করা হয়। তারপর হচ্ছে কোলন, এটা হচ্ছে ফাংশন, লুপ বা শর্তের পর ব্লক শুরু করতে, মানে ধরুন ইফটা লিখলাম, কন্ডিশন লেখার পরে ইফের ব্লকটা লিখবো, সেক্ষেত্রে ইফের পরে কোলনটা দিতে হবে বোঝানোর জন্য যে এই পার্টিকুলার পোর্শনটা ইফের ব্লক। তো ইফের মধ্যেকার বা লুপের মধ্যেকার ব্লক বোঝানোর জন্য আমাদের কোলন ইউজ করতে হয়। তাহলে কোলনের সাহায্যে কিছু কোনো ব্লক শুরু করা হয়, ঠিক আছে। এটা মাথায় রাখুন, আমরা যখন করবো তখন আরও ডিটেলসে দেখবো। এরপরে দেখুন কী হচ্ছে, 6 নম্বরে আসছে আমাদের ডটের সাহায্যে কী হচ্ছে, অবজেক্ট মেথড বা অ্যাট্রিবিউটকে কল করা হয়, কোনো মেথড কল করার জন্য ডট ইউজ করা হয়। তারপর হচ্ছে হ্যাশের সাহায্যে কিছু কমেন্ট লেখা হয়। কমেন্ট বলতে যে লাইনটি এক্সিকিউশন হবে না, রান হবে না, যে লাইনটি শুধু একটি প্রোগ্রামারকে হেল্প করবে কেন এই লাইনটি লেখা হয়েছে সেটি বলে দেবে, ঠিক আছে। মানে ওই লাইনটির কাজ হচ্ছে বলে দেওয়া যে এই লাইনটা কেন লেখা হয়েছে, এর পরের লাইনটা কেন লেখা হয়েছে, বা কোনো লাইনের পার্টিকুলার কাজটা ওখানে লেখা থাকলো, ঠিক আছে। কিন্তু ওই লাইনটা কখনোই এক্সিকিউট হবে না, যেটা হ্যাশ দিয়ে লেখা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কমেন্ট লাইন। তো কমেন্ট লাইন কখনোই এক্সিকিউট হয় না, ঠিক আছে। তারপর হচ্ছে @, এটা হচ্ছে ডেকোরেট বা ম্যাট্রিক্স গণনার জন্য ব্যবহার করা হচ্ছে। তারপর হচ্ছে আপনার সিঙ্গেল কোড এবং ডবল কোড আছে, ওটা হচ্ছে আমরা দেখে এসেছি স্ট্রিং লেখার জন্য ব্যবহার করছি। তো স্ট্রিংকে সংজ্ঞায়িত করার জন্য হয় সিঙ্গেল কোড বা ডবল কোড ইউজ করা হচ্ছে। তারপরে দেখুন অ্যাস্টারিক হচ্ছে, তো এটা হচ্ছে ফাংশনের পরিবর্তনশীল দৈর্ঘ্য আর্গুমেন্টকে সংজ্ঞায়িত করার জন্য ব্যবহার করা হচ্ছে, মানে ফাংশনের মধ্যেকার যে পরিবর্তনশীল দৈর্ঘ্য আছে তাকে সংজ্ঞায়িত করার জন্য ব্যবহার করা হয়। তারপর ডবল অ্যাস্টারিক আছে, এটা হচ্ছে ফাংশনের শুধুমাত্র কিওয়ার্ড আর্গুমেন্টকে সংজ্ঞায়িত করা হয়, মানে তার কিওয়ার্ডকে সংজ্ঞায়িত করা হচ্ছে। এইগুলো হচ্ছে আমাদের পাংচুয়েটার, এই পাংচুয়েটারগুলো আছে। তারপর দেখুন আমাদের কি আসছে, ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল বলতে কি হচ্ছে, আমাদের কোনো একটি মেমোরি লোকেশনের নাম যার মধ্যে আমরা ডেটা বা কোনো ভ্যালু স্টোর করছি, ঠিক আছে। সো ভ্যারিয়েবলগুলি হলো মেমোরি লোকেশনের নাম, যে মেমোরি লোকেশনে আমরা ডেটা বা মান সংরক্ষণ করে রাখি। সাপোজ আমি লিখলাম a=5, তো এখানে a এর মধ্যে 5 স্টোর করা হচ্ছে, সো এটা a=5, তো এখানে আমাদের a এর মধ্যে কোনো ভ্যালু স্টোর করা হলো, ঠিক আছে। তো দেখুন ভ্যারিয়েবল সংক্রান্ত কয়েকটি নিয়ম কি বলছে, দেখুন ভ্যারিয়েবল কেস সেন্সিটিভ, যেমনভাবে আমাদের আইডেন্টিফায়ার ছিল সেইভাবে এটিও কিছু কেস সেন্সিটিভ, এখানে ক্যাপিটাল এবং স্মলে দুটি আলাদা। তারপরে দেখুন এখানে ভ্যারিয়েবলের নামের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা ক্যাপিটাল A to Z ও স্মল a to z ইউজ করতে পারি, সংখ্যা 0 to 9 ইউজ করতে পারি এবং আন্ডারস্কোর ইউজ করতে পারি। কিন্তু এখানেও সেই একই রকম, আমরা হয় ক্যারেক্টার দিয়ে নামটা শুরু করব অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করব, কিন্তু কখনোই 0 থেকে 9 দিয়ে শুরু করতে পারবো না। ভ্যারিয়েবলের নামকরণের ক্ষেত্রে প্রাসঙ্গিকতা বজায় রাখতে হবে। প্রাসঙ্গিকতা বলতে কী বোঝাচ্ছে, যেটা প্রাসঙ্গিক। ধরো আজকে কেউ একটা স্কুলের মধ্যে আলোচনা করছে ইরানের যুদ্ধ নিয়ে, তুমি সেখানে একটা সিনেমার টপিক বললে, মানে কোনো একটা সিনেমার গানের লাইন বললে, তো সেটা সেখানে প্রাসঙ্গিক নয়। তো প্রাসঙ্গিক কি, যে টপিকটা নিয়ে আলোচনা হচ্ছে, যে টপিকটা ওখানে আছে সেটা হচ্ছে তার প্রাসঙ্গিকতা। তো এখানে আমাদের যখন কোনো প্রোগ্রাম করছি, সেই প্রোগ্রামে আমরা কী পারপাসে করছি, তার নামগুলি কী, তার সেখানে কী কী ব্যবহার করা হচ্ছে। সাপোজ আমি বললাম সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট কনভার্সন করব, মানে ডিগ্রি সেলসিয়াস থেকে ডিগ্রি ফারেনহাইটে কনভার্সন হবে। তো এখানে সেলসিয়াস এবং ফারেনহাইট দুটি টেম্পারেচারকে বোঝায়, তো আমরা সেখানে সি এবং এফ ইউজ করতে পারি, সি ফর সেলসিয়াস এবং এফ ফর ফারেনহাইট, ঠিক আছে। এইভাবে আমরা কি হচ্ছে, যে নামটা ব্যবহার করবো সেটা যেন প্রোগ্রামের সঙ্গে প্রাসঙ্গিক হয়, ঠিক আছে। না হলে উল্টোপাল্টা নাম ব্যবহার করলে কী হবে, যখন প্রোগ্রামটা আমরা করছি অনেক বড় প্রোগ্রাম হয়ে গেলে আমাদের ভুল হবে, আমাদের বুঝতে অসুবিধা হবে যে কোনটা কেন ব্যবহার করা হয়েছে। তাহলে প্রাসঙ্গিকতা রাখতে হবে, সেটা আমাদের উপকারের জন্য, আর কারোর উপকারের জন্য নয়, ঠিক আছে।
তারপরে কিছু ভেরিয়েবলের নামের মধ্যে কোনো স্পেস ব্যবহার করা হয় না, মানে আমরা লিখলাম এ স্পেস বি, এটা হয় না, এ বি লেখো এটা হবে, ঠিক আছে, কিন্তু কোনো স্পেস ইউজ করা যায় না। এ আন্ডারস্কোর বি লেখো সেটাও হবে, কিন্তু স্পেস দেওয়া যায় না, ঠিক আছে। ভ্যারিয়েবল এর নামে পাইথনের সংরক্ষিত শব্দ বা কিওয়ার্ড ব্যবহার করা যায় না। তো কিওয়ার্ড কোথাও ব্যবহার করা যাবে না, মানে কিওয়ার্ড শুধু তার পার্টিকুলার কাজের জন্য ব্যবহার করা যাবে, এছাড়াও অন্য কোথাও কোনো আলাদা পারপাসে ইউজ করা যায় না। তো এখানেও ভ্যারিয়েবলের নাম লেখার ক্ষেত্রে আমরা কিওয়ার্ডকে ব্যবহার করতে পারবো না। এবার এখানে উদাহরণ দিয়েছে সাম এ আন্ডারস্কোর ওয়ান আন্ডারস্কোর এ ওয়ান এ এস আই, ঠিক আছে, এই উদাহরণগুলো আমি একটু আগেও ডিসকাস করতে করতে বলেছি। তো এইভাবে ভ্যারিয়েবলকে আমরা লিখতে পারি বা বলতে পারি, ঠিক আছে। এরপর আমাদের পার্টে আসছে দেখুন এল ভ্যালু এবং আর ভ্যালু। তো এল মানে কি লেফট সাইড, আর মানে কি রাইট সাইড। তো আমরা যখন এ ইকুয়ালস টু 5 লিখছি, তো ইকুয়ালস টু বাঁ দিকে কিছু লেখা হচ্ছে, ইকুয়ালস টু ডান দিকে কিছু লেখা হচ্ছে। বাঁ দিকে কি লেখা হচ্ছে এ, ডান দিকে লেখা হচ্ছে 5। তো এই বাঁ দিকে যেটা লেখা হয় তাকে বলা হচ্ছে এল ভ্যালু, এবং ডান দিকে যেটা লেখা হয় তাকে বলা হয় আর ভ্যালু। তোমরা দেখে নিই কী বলছে। এল ভ্যালু বা এল ভ্যালু হলো একটি, এখানে আচ্ছা আমি বাটা ভুল বললাম। তো এল ভ্যালু হলো একটি এক্সপ্রেশন বা অভিব্যক্তি যা কম্পিউটারের একটি মেমোরি লোকেশনকে বোঝায় যেখানে একটি মান বা ভ্যালু সংরক্ষণ করা হয়। তো এ ইকুয়ালস টু 5 মানে কি হচ্ছে এর মধ্যে মানটা সংরক্ষণ করা হচ্ছে, তাহলে লেফট সাইডে যেটা আছে তার মধ্যে মান সংরক্ষণ করা হচ্ছে, তাহলে এটা হচ্ছে মেমোরি লোকেশনের নাম, ঠিক আছে। তাহলে কি বলছি এল ভ্যালু হলো একটি এক্সপ্রেশন বা অভিব্যক্তি যা কম্পিউটারের একটি মেমোরি লোকেশনকে বোঝায় যেখানে একটি মান বা ভ্যালুকে সংরক্ষণ করা যায়। তারপরে কি বলছে আর ভ্যালু। আর ভ্যালু হলো মান বা ভ্যালু যা ভ্যারিয়েবল বা চালকের জন্য নির্ধারণ করা হয়, যে মানটা বা যে ভ্যালুটা এল এর মধ্যে পুট করা হচ্ছে, এল ভ্যালুর মধ্যে পুট করা হচ্ছে, তাকে বলা হচ্ছে আর ভ্যালু, ঠিক আছে। এল ভ্যালু কি হচ্ছে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টের বাম দিকে থাকে, মানে যে ইকুয়ালস টু যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টের বাম দিকে থাকবে এল ভ্যালু, ঠিক আছে। এটি একটি মেমোরি লোকেশনের নাম বা ঠিকানা, মানে এটি কি হচ্ছে মেমোরি লোকেশন যেটা আমরা ব্যবহার করব তার নাম বা ঠিকানা হচ্ছে ওই এল ভ্যালুটা। এটি সংশোধন করা যায়, মানে আমি মেমোরি লোকেশনের নামটাকে চেঞ্জ করতে পারি। আর ভ্যালু কি হচ্ছে, আর ভ্যালু হচ্ছে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টের ডান দিকে থাকবে, এটি সর্বদা ডান দিকে থাকে, ঠিক আছে, মানে ইকুয়ালস টু ডান দিকে থাকছে। এটি কোনো মেমোরি লোকেশন বা ঠিকানা থাকে না, মানে এটি কোনো মেমোরি লোকেশনের নাম বা ঠিকানা নয়, বা এর মধ্যে কোনো মেমোরি লোকেশনের নাম বা ঠিকানা থাকে না, এবং এটিকে সংশোধনও করা যায় না, সরি। তারপরে কি হচ্ছে ফাংশন আর্গুমেন্ট হিসাবে পাস করা যেতে পারে, মানে কোনো ফাংশনের মধ্যে আর্গুমেন্ট হিসাবে পাস করা যেতে পারে, ঠিক আছে। এরপর আমরা আসছি কি দেখুন পাইথন স্টেটমেন্ট। তো স্টেটমেন্ট বলতে কি বোঝায়, আমাদের যে লাইনগুলো এক্সিকিউশন হচ্ছে, যেগুলোর সাহায্যে আমরা পাইথন কোডকে লিখছি এবং কম্পিউটারের মধ্যে এক্সিকিউশন করে আমরা ফলাফল প্রদর্শন করছি, সেই প্রত্যেকটি লাইনকে আমাদের স্টেটমেন্ট বলা হয়। এখানে আমাদের পাইথনের মধ্যে দুই প্রকার স্টেটমেন্ট আছে, একটা হচ্ছে সিঙ্গেল লাইন স্টেটমেন্ট এবং একটি হচ্ছে মাল্টি লাইন স্টেটমেন্ট। তো সিঙ্গেল লাইন স্টেটমেন্ট বলতে কি বোঝায়, যখন একটি লাইনের মধ্যে সমগ্র প্রোগ্রামটি লেখা হয়ে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। তো দেখুন কি বলছে, একটি লাইনে পাইথনের সম্পূর্ণ কোড লেখা হলে তাকে সিঙ্গেল লাইন স্টেটমেন্ট বলা হচ্ছে। এক্ষেত্রে কি হচ্ছে সেমিকোলন ব্যবহার করা হয়। উদাহরণ দিয়েছে দেখুন এক্স ইকুয়ালস টু 10 সেমিকোলন ওয়াই ইকুয়ালস টু 10 দেন সেমিকোলন প্রিন্ট এক্স প্লাস ওয়াই। তো এখানে কি হচ্ছে এক্স এর ভ্যালু 10 পুট করা হলো, ওয়াই এর ভ্যালু 20 পুট করা হলো এবং প্রিন্ট করা হচ্ছে এক্স প্লাস ওয়াই, মানে তারা যোগ করে প্রিন্ট করে দেবে। তো এটা হচ্ছে একটা সিঙ্গেল লাইন স্টেটমেন্ট, যেহেতু এখানে সমস্তটাই একই লাইনে লেখা হয়েছে। এই সিঙ্গেল লাইন স্টেটমেন্টের একটি বিশেষ ভাগ আছে, ঠিক আছে, না সরি ভাগ নয়, এখানে সিঙ্গেল লাইন স্টেটমেন্টের একটা বিশেষ কাজ আছে কি, এখানে আমরা যখন একই লাইনের মধ্যে সব লিখতে চাইবো তখন আমরা এইভাবে লিখে দেবো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কী হয় আমরা মাল্টিপল লাইনে লিখি, ঠিক আছে। তো এখানে মাল্টি লাইন বলতে কী বোঝায়, যখন আমরা মাল্টিপল লাইন ইউজ করছি, অনেকগুলো লাইনের মধ্যে প্রোগ্রাম লেখা হচ্ছে। তো পাইথনে সাধারণত একটি স্টেটমেন্ট কি একটি লাইনে শেষ হয়, একটি স্টেটমেন্ট একটি লাইনে শেষ হয়, ঠিক আছে। তবে যদি কোনো কোড অনেক বড় হয় তবে পঠনযোগ্যতা বাড়ানোর জন্য সেটিকে একাধিক লাইনে লেখা যায়, একে মাল্টি লাইন স্টেটমেন্ট বলা হয়। তো যখন পাইথনের কোনো লাইন একটি লাইনে শেষ হচ্ছে না, সেটিকে অনেকগুলো লাইন ধরে লেখা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে মাল্টি লাইন স্টেটমেন্ট। কেন লেখা হয় না পঠনযোগ্যতা বাড়ানোর জন্য, ঠিক আছে। এখানে দেখুন আমরা কীভাবে লিখছি, দেখুন উদাহরণের মধ্যে এক্সপ্লিসিট লাইন কন্টিনিউয়েশন। তো এখানে 10 প্লাস স্ল্যাশ দেওয়া হলো, দেন 20 প্লাস স্ল্যাশ দেন এগেন 30। তো এখানে স্ল্যাশগুলোকে হচ্ছে নিউ লাইনকে ইন্ডিকেট করছে, ঠিক আছে, বা পরের লাইনকে ইন্ডিকেট করছে। তো এটা হচ্ছে এক্সপ্লিসিট লাইন কন্টিনিউয়েশন। এরপর হচ্ছে ইমপ্লিসিট আসবে।
ইমপ্লিসিটে কী হবে দেখুন, টোটাল ইকুয়ালস টু ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে 10 লেখা হলো, দেন প্লাস, দেন 20, দেন প্লাস 30, দেন তারপর ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করলো। এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনি কি হচ্ছে শুরু করলেন এবং তারপরে যত খুশি লাইন করুন, করার পরে ফার্স্ট ব্র্যাকেট শেষ করলেন, সবগুলো হচ্ছে একই লাইনের মধ্যে ধরা হবে এবং এটাকে বলা হচ্ছে ইমপ্লিসিট লাইন কন্টিনিউয়েশন। তাহলে দুই প্রকার লাইন কন্টিনিউয়েশন হলো, একটা হচ্ছে এক্সপ্লিসিট লাইন কন্টিনিউয়েশন যেখানে হচ্ছে স্ল্যাশ ইউজ করা হচ্ছে। তাহলে এক্সপ্লিসিট লাইন কন্টিনিউশনে কি হচ্ছে, স্ল্যাশ ইউজ করা হচ্ছে, আর ইমপ্লিসিটে কি হচ্ছে, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হচ্ছে। বোঝা গেল নিশ্চয়ই। এরপরের পার্টে আমরা আসছি পাইথন কমেন্ট। পাইথন কমেন্ট বলতে কি বোঝায়, আমরা একটু আগে দেখলাম হ্যাশ দিয়ে লিখলে কি হচ্ছে, সেটাই কমেন্ট লেখা হচ্ছে এবং সেটা এক্সিকিউশন হয় না। তো যে সমস্ত লাইনগুলো পাইথনের মধ্যে লেখা হয় প্রোগ্রামারের সাহায্যের জন্য এবং কেন প্রোগ্রামটা লেখা হয়েছে সেটি বোঝানোর জন্য, সেটি এক্সিকিউশন করা হয় না, তাকে কমেন্ট বলা হয়। তো এখানে আমাদের দু রকমের কমেন্ট হয়, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, একটি মাল্টি লাইন কমেন্ট। তো পাইথনে একটি লাইনে কোনো মন্তব্য লেখা হলে তাকে সিঙ্গেল লাইন কমেন্ট বলা হয় এবং পাইথনে যখন মাল্টিপল লাইনে লেখা হচ্ছে তখন তাকে মাল্টি লাইন কমেন্ট বলা হয়। তো সিঙ্গেল লাইন কমেন্টের ক্ষেত্রে আমরা হ্যাশ চিহ্ন ব্যবহার করি। সিঙ্গেল লাইন কমেন্টের ক্ষেত্রে আমরা হ্যাশ চিহ্ন ব্যবহার করি। উদাহরণ দেখুন কি বলছে, হ্যাশ এ ইজ অ্যান ইন্ট ভ্যালু বা ইন্ট ভ্যারিয়েবল, তার নিচে লেখা হচ্ছে এ ইকুয়ালস টু 15। তো এখানে হ্যাশটা দেখুন লিখে দিলে একটা লাইন। তো সেখানে কি বলা হচ্ছে, এ ইজ আ ইন্ট ভ্যারিয়েবল, মানে এ হচ্ছে একটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল। এবার সরি গলাটা একটু বসে গেছে। তো এবার কি হচ্ছে, এই সিঙ্গেল লাইন কমেন্টের আরেকটা বিশেষ প্রকার আছে, সেটা হচ্ছে ইনলাইন কমেন্ট। তো ইনলাইন কমেন্ট কি হচ্ছে, আমাদের যে লাইনটা মানে যে স্টেটমেন্টটা লিখলাম সেই স্টেটমেন্টের সঙ্গে একই লাইনে কমেন্টও লিখে দিলাম, তখন তাকে বলা হচ্ছে ইনলাইন কমেন্ট। দেখুন আমরা কীভাবে লিখবো, দেখুন এ ইকুয়ালস টু 15, তাহলে এর মধ্যে 15 স্টোর করা হলো, তার সঙ্গে একই লাইনে লেখা হলো হ্যাশ এ ইজ আ ইন্ট ভ্যারিয়েবল, এটা বলা হচ্ছে ইনলাইন কমেন্ট। ঠিক আছে, তো আশা করি কমেন্ট নেওয়ার কোনো সমস্যা নেই। এরপরে মাল্টি লাইনে চলে আসি। তো মাল্টি লাইন বলতে কী বোঝায়, পাইথনে একাধিক লাইন ব্যবহার করে কমেন্ট লেখা হলে তাকে মাল্টি লাইন কমেন্ট অথবা ব্লক কমেন্ট বলা হয়। তো এখানে উদাহরণ দেখুন কি বলছে, আমরা ডাবল কোট 3 বার ইউজ করে লিখতে পারি, সিঙ্গেল কোট 3 বার ইউজ করে লিখতে পারি, অথবা হ্যাশকে মাল্টিপল টাইম ইউজ করে লিখতে পারি। এই তিনভাবে আমরা মাল্টি লাইন কমেন্ট লিখতে পারি। ঠিক আছে, এছাড়া এখানে আর কিছু বলার নেই। এরপর আমরা পরের পার্টে, আর এখানে নেই কিছু। ঠিক আছে, আমাদের এইখানেই এই চ্যাপ্টারটা সমাপ্ত। তো আমাদের এই চ্যাপ্টার এতটা পর্যন্তই ছিল। তোমরা ভালো করে দেখো, বোঝো, দুটো ভিডিওকে একসঙ্গে দেখার চেষ্টা করো। ঠিক আছে, ওই ভিডিওয় কিছুটা আছে, এই ভিডিওয় কিছুটা আছে। তো যদি কোনো সমস্যা হয় দেন প্লিজ কমেন্ট করো, জানিও কোথায় সমস্যা হচ্ছে। যেখানে সমস্যা হবে আমি বলছি আমি তোমাদের সঙ্গে আছি এবং তোমাদেরকে সেই জায়গাটায় ফের সলভ করে দেবো। ঠিক আছে, আশা করি আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাব এবং কোনোরকমভাবে এই আমাদের যে থার্ড সেমিস্টারের যে টপিকটা আছে পাইথন, বা থার্ড সেমিস্টারে যে কমার যে বিষয়বস্তুগুলো আছে সেখানে কোনো রকম আমাদের অসুবিধা থাকবে না। ঠিক আছে, তো আমরা সেইগুলো সবগুলোই একসঙ্গে কভার করে ফেলতে পারবো। তোমরা পড়াশুনো করো ভালো করে, কোনো সমস্যা হলে আমাকে জানাবে, নির্দ্বিধায় জানিও, আমি তার হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। চলো ফের পরের ভিডিও দেখা হবে। ঠিক আছে, চলো আজকের জন্য রাখলাম, পরের ভিডিও দেখা হচ্ছে। তাহলে আপনারা ভালো করে পড়াশোনা করুন এবং কার কেমন পড়াশোনা হচ্ছে, কার কোথায় অসুবিধা হচ্ছে আমাকে জানান। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, রাখলাম।